জায়গায় ইনভেস্টমেন্ট করছেন না, আর এরকম অ্যাপরা সাধারণত হয় না। সুতরাং আমাদের একটু ওই প্রলোভনটা ত্যাগ করতে হবে এবং প্রপার ভেরিফিকেশান যেগুলো আছে আমাদের লিস্টেড সেই সমস্ত অ্যাপের মাধ্যমে, সেই সমস্ত সংস্থার মাধ্যমে ইনভেস্টমেন্ট করা উচিত। এরপরে আমি যেটা এটার সঙ্গে অ্যাড করতে চাইবো, মানে অ্যাকচুয়ালি মাইকে না বললে ব্যাপারটা বোঝাতে পারছি না। দেখুন, যে কোনো সাইবার ক্রাইমের ক্ষেত্রে দুটো বিষয়কে মূলত ওরা সবসময় অ্যাসেপ্ট করে। একটা হচ্ছে লোভ আর ভয়। এই লোভ আর ভয়কে ওরা বেসিক্যালি মূলধন করার চেষ্টা করে যে কোনো ফ্রড যারা করে থাকে তাদের। কেন বলুন তো, আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে ভয়কে কাজে লাগিয়ে বলে তাড়াতাড়ি করে টাকা আপনাকে পেমেন্ট করে দিতে হবে, কখনো বলে যে আপনাকে নইলে অ্যারেস্ট করে দেওয়া হবে, যে কোনো একটা জায়গায় আপনার নামটা জড়িয়ে গেছে। আর আরেকটা ক্ষেত্রে কি দেখা যায়, আমরা দেখে থাকি যে লোক খুব তাড়াতাড়ি কোনো একটা টাকা ইনভেস্টমেন্ট করে তার থেকে হচ্ছে কোনোভাবে ও যদি কিছু প্রফিট পায়, প্রথমে হয়তো একটা প্রফিট পেল, কিন্তু তারপরে কি দেখি, তারপরে দেখা যায় যে ও যখন আরও বেশি টাকা ইনভেস্ট করে দেয়, তারপর থেকে ওর সঙ্গে সম্পর্কচ্যুত হয়ে পুরোপুরি সর্বস্ব খুইয়ে ফেলে। এরকম ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখেছি। সেই জন্য আমি অয়নকে অনুরোধ করবো, অয়ন, যে রিসেন্ট আমরা ক্রাইম ট্রেন্ডসগুলো দেখছি, যেভাবে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা সচেতন করতে পারি সেটা সম্পর্কে সচেতনতামূলক কিছু বার্তা তুলে দেবো। মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গেছিলেন নাটক করার জন্য। গত 10 বছর ধরে নীতি আয়োগের বৈঠকে উনি যাননি, উনি প্ল্যানিং কমিশন ফেরত আনার দাবি জানিয়েছিলেন। হঠাৎ 11তম বছরে কি হলো যে প্ল্যানিং কমিশন ফেরত আনার দাবি উল্টে গেল, ওনাকে নীতি আয়োগের বৈঠকে যেতে হলো? আসলে ইন্ডিয়া জোটে যখন সিদ্ধান্ত হলো তাদের কোনো মুখ্যমন্ত্রীরা যাবেন না, তখন বিজেপির দিক থেকে এটা প্রমাণ করা প্রয়োজন ছিল যে ইন্ডিয়া জোটের কোনো না কোনো মুখ্যমন্ত্রীও এসেছেন। সবচাইতে সহজ মুরগি তারা ধরলেন আমাদের মুখ্যমন্ত্রীকে। আমাদের মুখ্যমন্ত্রী গেলেন, আবার নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করলেন, ইন্ডিয়া জোটের সিদ্ধান্তকে বয়কট করে তিনি এসেছেন। আবার সেখান থেকে বেরিয়ে চলে এলেন। এটা তিনি জানতেন যে ভয়েস রেকর্ড করতে দেওয়া হয় না। তিনি দীর্ঘদিন কেন্দ্রে মন্ত্রী ছিলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন, ওনার ক্যাবিনেট মিটিংয়ে কি উনি ভয়েস রেকর্ড করতে দেন? দেন না তো। তাহলে হঠাৎ নীতি আয়োগের বৈঠকে ভয়েস রেকর্ড করতে দেবে কেন? সুতরাং ওটাও দেবে না, উনি জানতেন। তা সত্ত্বেও সেইটাকে ছুতো করে বেরিয়ে এলেন, অর্থাৎ বাকি জনগণকে বোঝালেন, বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মানুষকে বোঝালেন তিনি বিজেপির সাথে যাননি, তিনি ইন্ডিয়া জোটে আছেন। মুখ্যমন্ত্রীর এই কৌশল। মাইকও বন্ধ করে দিয়েছে বলতে বলতে মাইক বন্ধ করে দিয়ে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়া হয়। বিধানসভায় স্পিকার যখন কোনো বিধায়ককে 7 মিনিট সময় দেন, তিনি যদি তারপরেও বলতে থাকেন, স্পিকার কি তার মাইক বন্ধ করেন না? নাকি উনি লোকসভার এমপি ছিলেন না? লোকসভার স্পিকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 1-2 মিনিট একটু ওয়েট করতে দিতে পারেন, বা কোনো একটা সেন্টেন্স বলছে, একটা সাবজেক্ট বলছে, সাবজেক্টটা শেষ অবধি ওয়েট করতে দেন, তারপরে তো মাইক বন্ধ করেন। এটাই তো এদেশের নিয়ম। নিয়মটা ভালো কি মন্দ সে প্রশ্ন আলাদা, কিন্তু নিয়মটা তো নিয়ম। আমাদের পার্টি কনফারেন্সে যখন 5 মিনিট 7 মিনিট কাউকে বলতে দেওয়া হয়, তখন সেই সময়টা পেরিয়ে গেলে কনস্ট্যান্ট বেল বাজিয়ে তাকে কি মাইক ছেড়ে দিতে বলা হয় না? তাই তো হয়। মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকগুলো করেন, সেখানে কেউ উঠে দাঁড়িয়ে বললে তাকে কি অনির্দিষ্টকাল বলতে দেন? দেন না তো। তো হঠাৎ মুখ্যমন্ত্রী কাউকে কোথাও বলতে দেবেন না, মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগের বৈঠকে অনির্দিষ্টকাল বলতে দেওয়া হবে, এরকম একটা সরল সমীকরণের অঙ্গ তিনি কোত্থেকে করলেন? খুবই স্বাভাবিক, একেবারেই পূর্ব পরিকল্পিত, সাজানো এবং অত্যন্ত কি বলবো, মানে নিম্ন মানের একটি নাটক।